শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী শিক্ষক, শিয়াড়া উচ্চ বিদ্যালয়, পত্নীতলা, নওগাঁ। আবারও তোমাদের অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত হলাম। আজকে তোমাদের জন্য রয়েছে নবম শ্রেণীর রসায়নের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। সরাসরি আমরা পাঠে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, পদার্থকে ভাঙলে কি পাওয়া যায়? এখানে একটা চিত্র লক্ষ্য করো। একটা নাইট্রোজেন পরমাণু, 3টা হাইড্রোজেন পরমাণু মিলে কি তৈরি হয়েছে? এটা একটা অণু, আর এটা একটা হাইড্রোজেন পরমাণু। সুতরাং পদার্থকে ভাঙলে আমরা অণু, পরমাণু দুটি জিনিস পাই। এখানে দেখো, মাঝখানে প্লাস চিহ্ন এবং সাইডে কিছু মাইনাস চিহ্ন নিয়ে একটা বৃত্তাকার বল তৈরি হয়েছে আর কি। এটা একটা পরমাণুর গঠন। আমরা সৌর মডেল দেখলাম। এরপর দেখো, এটা একটা মডেল। এটা কি ধরনের মডেল? এটা হলো পরমাণুর মডেল। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা রাদারফোর্ড পরমাণুর মডেল। এই রাদারফোর্ড পরমাণু মডেল নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা আজকের অনলাইন ক্লাস শেষে যে জিনিসগুলো শিখবে তা এখন দেখো। পরমাণুর গঠন বর্ণনা করতে পারবে তোমরা, রাদারফোর্ডের পরমাণুর মডেল প্রস্তাবনাগুলো ব্যাখ্যা করতে পারবে, আর প্রস্তাবিত মডেলের সীমাবদ্ধতা চিহ্নিত করতে পারবে। অর্থাৎ রাদারফোর্ড তার পরমাণু সম্পর্কে যে প্রস্তাবনাগুলো স্বীকার করেছেন, সেই স্বীকার্যগুলো এবং যেগুলো স্বীকার করেননি বা এমনিতে রয়ে গেছে, গোপন রয়ে গেছে, সেই ত্রুটি সময়গুলো আমরা আজকে আলোচনা করতে পারবো। এটা কিসের ছবি একটু লক্ষ্য করো তো। হিলিয়াম নিউক্লিয়াস। এটা একটা চিত্র দেখতে পাচ্ছি, আরেকটা চিত্র দেখতে পাচ্ছি। এগুলি মূলত রাদারফোর্ড পরমাণুর মডেল আর কি। এগুলো চিত্রের সাহায্যে আমরা চিত্রের সাহায্যে দেখাইছি। তো রাদারফোর্ড পরমাণু মডেল, এখানে দেখো কিছুটা সৌরজগতের মতো আর কি। মাঝখানে নিউক্লিয়াস, যেমন সূর্য মাঝখানে থাকে আর গ্রহ উপগ্রহগুলো চতুর্দিকে ঘুরে, তেমনি রাদারফোর্ড পরমাণু মডেলটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো, দেখো ইলেকট্রনগুলো বিভিন্ন অরবিটালে আছে, ইলেকট্রনগুলো এভাবে ঘূর্ণমান অবস্থায় থাকে। দেখো এখানে নিউক্লিয়াস মাঝখানে এবং ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে কিভাবে ঘুরে আমরা সেটা লক্ষ্য করব। প্রস্তাবনা 1, মানে যেগুলো রাদারফোর্ড স্বীকার করে গেছেন। পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক আধান বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান। এই ভারী বস্তুর পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস। এই ভারী বস্তুটা কি? পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস। নিউক্লিয়াস সে পরমাণুর সমস্ত ধনাত্মক আধান ও প্রায় সমস্ত ভর কেন্দ্রভূত। তাহলে নিউক্লিয়াসে পরমাণুর সমস্ত ভর বহন করে এই নিউক্লিয়াসটা। এটা প্রস্তাবনা 1। এরপর দেখবো আমরা পরমাণুর মৌলিক কণিকা সমূহ পর্যবেক্ষণ করব, কোথায় কিভাবে এই মৌলিক কণিকাগুলো থাকে। দেখো, এটা একটা পরমাণু যদি হয়, একটু বোল্ড করে দেখায়। মাঝখানে নিউক্লিয়াস, এখানে পরমাণুর সমস্ত ভর থাকে আর কি। নিউক্লিয়াসের মধ্যে কণিকা আমরা যদি এভাবে বের করে এনে দেখি বা বোল্ড করে দেখি, এই কণিকাগুলো কি আসলে। এখানে দেখা যাচ্ছে এটা এক ধরনের কণিকা। এই কণিকাটাকে আমরা বলবো প্রোটন। অপরদিকে এটা আরেক ধরনের কণিকা,
এগুলো বলবো আমরা নিউটন। তাহলে পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন এবং নিউট্রন আমরা পেয়ে গেছি। এখন দেখো আরো দুই ধরনের কণিকা, আরো এক ধরনের কণিকা পরমাণুর নিউক্লিয়াসের বাইরে থাকতেছে, অর্থাৎ অরবিটাল বা কক্ষপথে। এগুলিকে বলবো আমরা ইলেকট্রন। তো পরমাণুর মৌলিক কণিকা সমূহের অবস্থান আমরা জানলাম। এখন টোটালি দেখব এই প্রক্রিয়াটা। দেখো পরমাণুর মাঝখানে প্রোটন এবং নিউট্রন গুলো অবস্থান করতেছে। প্রোটন গুলো প্লাস চার্জ যুক্ত এবং আরো এক ধরনের কণিকা আমরা দেখতে পাচ্ছি। এই কণিকাটা হলো নিউট্রন। নিউট্রন হলো চার্জ নিরপেক্ষ। The word neutral come from the Latin word of the word Newton come from the Latin word of neutral. Neutral থেকে এটা নিউটন এসেছে আর কি। আরো এক ধরনের কণিকা আমরা বিভিন্ন কক্ষপথে দেখতে পাচ্ছি, সেটা অবশ্য নেগেটিভ চার্জ, ঋণাত্মক চার্জ যুক্ত। এটা হলো ইলেকট্রন। অর্থাৎ আমরা দেখতে পেলাম এখানে নিউক্লিয়াসে দুই ধরনের কণিকা, একটা হলো প্রোটন, একটা হলো নিউট্রন অবস্থান করতেছে, আর ইলেকট্রন গুলো বিভিন্ন অরবিটালে অবস্থান করতেছে। একটু দেখে নেই, এটা অনুমোদিত কক্ষপথ ইলেকট্রনের, এটা অনুমোদিত কক্ষপথ। এইভাবে আরো কক্ষপথ গুলো আছে, আমরা এই একটা কক্ষপথেই দেখাবো। বিভিন্ন পরমাণুর ক্ষেত্রে বিভিন্ন অরবিটাল বা কক্ষপথ আছে। আমরা এটা কিভাবে ইলেকট্রন গুলো অবস্থান করতেছে, নিউটনকে কেন্দ্র করে কিভাবে ঘুরতেছে সেটা আমরা দেখবো আর কি। লক্ষ্য করো, এটা হলো নিউক্লিয়াস। ইলেকট্রন গুলো এভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। প্রস্তাবনা 2, পরমাণু হলো বিদ্যুৎ নিরপেক্ষ। নিউক্লিয়াসের ধনাত্মক আধানযুক্ত প্রোটনের সমান প্রোটন সংখ্যার সমান ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসে পরিবেষ্টন করে রাখে। অর্থাৎ নিউক্লিয়াসে যতটা প্রোটন রয়েছে সমান সংখ্যক ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে নিউক্লিয়াসকে ঘিরে রাখে আর কি, এবং তারা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এর আগে আমরা যেটা দেখলাম। হ্যাঁ, ঠিক আছে। দেখি কিছুটা এরকম আর কি। নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন গুলো এভাবে ঘূর্ণায়মান বিভিন্ন কক্ষপথে ঘুরতেছে। প্রস্তাবনা 3, সৌরজগতের সূর্যের চারদিকে ঘূর্ণমান গ্রহসমূহের মতো পরমাণু ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের চারদিকে অবিরাম ঘুরছে। চিত্রে যেমনটা দেখানো হয়েছে, যেমন সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ উপগ্রহগুলো ঘোরে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো এভাবে ঘুরতেছে আর কি। এ থেকে প্রশ্ন জাগতে পারে বা প্রশ্ন এখানে এসে যায় আর কি, সাধারণত পরমাণু বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ কেন? এটা তোমরা নোট খাতায় লিখে রাখবে। এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব এবং আমার উত্তরের সঙ্গে তোমাদের উত্তর মিল করে দেখবো আর কি। আর চিত্রের মাধ্যমে পরমাণুর বিভিন্ন ধরনের কণিকার অবস্থান দেখাও। এই যে চিত্র দেখাচ্ছি নিচে আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, যে 118টা মৌলিক পদার্থ আছে, এই 118টা মৌলিক পদার্থের বিভিন্ন ধরনের মৌলিক পদার্থ অন্তত 10টা তোমরা এভাবে বিভিন্ন অরবিটালে কিভাবে অবস্থান করতেছে এগুলো দেখাবে আর কি। এখন আমরা চলে আসব রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা গুলো কি কি, বা সীমাবদ্ধতার একটু ত্রুটি সমূহ কি কি, বা উনি কি কথাগুলো হাইড করে গেছেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো, সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহ ঘুরতেছে প্রথম চিত্রে, এবং দ্বিতীয় চিত্রে আমরা এটা রাদারফোর্ডের পরমাণু মডেল যদি লক্ষ্য করি আমরা, তাহলে ইলেকট্রন গুলো ঘুরতেছে, বাট এগুলো চার্জ যুক্ত, আর গ্রহ উপগ্রহগুলোর চার্জ নেই। এই কথাটাই
স্পষ্ট ছিল না। যেমন সৌরজগতের গ্রহসমূহ সামগ্রিকভাবে আদানবিহীন অর্থাৎ চার্জ নাই, কিন্তু ইলেকট্রন সমূহ আদানযুক্ত। এখানে আদানযুক্ত দেখো, এই যে এখানে ঋণাত্মক আদানযুক্ত দেখানো হয়েছে আর কি। দ্বিতীয় সীমাবদ্ধতা এখানে আমরা চিত্রে লক্ষ্য করি একটু, তার সঙ্গে মিল করে নিব। দেখো, ইলেকট্রন ঘুরতে ঘুরতে কেন্দ্রে ধাবিত হয়েছে, অর্থাৎ আদানযুক্ত বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকলে ক্রমাগত শক্তি বিকিরণ করবে এবং ইলেকট্রন সমূহ শক্তি হারাতে হারাতে নিউক্লিয়াসে প্রবেশ করবে। এই যে ইলেকট্রনগুলো যদি শক্তি বিকিরণ করে, ক্রমাগত বিকিরণ করে, তাহলে এই শক্তি হারাতে হারাতে এক সময়, শক্তি হারালে তো অবশ্যই নিউক্লিয়াস তাকে টানবে বা কেন্দ্রের দিকে পুঞ্জীভূত হবে। অথচ পরমাণু হতে ক্রমাগত শক্তি বিকিরণ বা ইলেকট্রন নিউক্লিয়াসে কখনোই প্রবেশ করার ঘটনা ঘটবে না বা ঘটে না। এই কথাটা সীমাবদ্ধতা ছিল রাদারফোর্ডের। তৃতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি পরমাণুর বর্ণালী গঠনের কোনো সুস্পষ্ট ব্যাখ্যা এ মডেলে দিতে পারেনি। আরেকটা সীমাবদ্ধতা এখানে দেখবো আমরা, 4 নম্বর। আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি সম্বন্ধে কোনো ধারণা এই মডেল অর্থাৎ রাদারফোর্ড দিতে পারেনি। অর্থাৎ ইলেকট্রনের কক্ষপথের আকারটা কেমন হবে, আকৃতিটা কেমন হবে, কিভাবে ঘুরবে, এটা কিন্তু দিতে পারেনি। আরেকটা সীমাবদ্ধতা এখানে আমরা লক্ষ্য করতেছি, দেখো, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে পরিভ্রমণ করে এটাও কোনো উল্লেখ নাই। একাধিক ইলেকট্রন যদি থাকে পরমাণুতে, তার ইলেকট্রনগুলো কিভাবে পরিভ্রমণ করে সেটাও কিন্তু রাদারফোর্ড স্পষ্ট বলে যাননি। এখন চিত্র 1 লক্ষ্য করি আমরা। রাদারফোর্ড পরমাণুর মডেলের প্রতিটি প্রস্তাবনা ভালো করে বিশ্লেষণ করো এবং কি কি সীমাবদ্ধতা পেলে। আমরা সীমাবদ্ধতাগুলো ইতিমধ্যে আলোচনা করছি এবং এই সীমাবদ্ধতাগুলো কি কি সেগুলো লিখবে তোমরা। এখন আমরা মূল্যায়নে চলে যাব। রাদারফোর্ড পরমাণুর মডেলের ভিত্তি কি? চিত্র 1 এবং চিত্র 2। চিত্র দুটির মধ্যে কোনটি সৌর মডেলকে সমর্থন করে? রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে নিউক্লিয়াস ইলেকট্রনের মধ্যে কোন দুটি বল পরস্পরের সমান ও বিপরীতমুখী? এগুলো তোমরা খাতায় লিখে রাখবে আর কি। এখন তোমাদের বাড়ির কাজ। পরমাণুর সকল ধনাত্মক আধান এবং প্রায় সমান ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত, এটা বিশ্লেষণ করবে। পরমাণুর সকল ধনাত্মক আধান মানে প্লাস চিহ্ন ভরগুলো প্রায় সম্পূর্ণ ভর নিউক্লিয়াস কেন্দ্রীভূত, এটা কেন তোমরা এটা বিশ্লেষণ করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের ক্লাসটা ভালোভাবে পর্যবেক্ষণ করেছো আর এ থেকে তোমরা উপকৃত হবে। তো আজ আর নয়, সবাইকে ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করো। ধন্যবাদ সকলকে।